প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই কুশলে আছো। আজকে আমি তোমাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে নোডাল অ্যানালাইসিসের তৃতীয় নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সবাইকে আমার লেকচার 1 এবং 2 দেখে এসে 3 নাম্বার দেখার অনুরোধ করছি, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা আরও মজবুত হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে অন্যান্যগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক প্রবলেমটা কী আছে দেখি। আমাদের প্রবলেম হচ্ছে এটা কি করতে বলছে, এখানে আমাদেরকে করতে বলছে হচ্ছে যে প্রত্যেকটা নোডের ভোল্টেজ নির্ণয় করো। সমাধানে যাই। প্রথম কাজ হচ্ছে আমাদের নোড নির্ণয় এবং নোডের ভোল্টেজ ধরা। তাহলে আমরা এখানে ভোল্টেজ ধরলাম, নোড নিয়েছি এবং ভোল্টেজ ধরলাম। আমাদের নোডে যেখানে 1 নম্বর নোড ধরেছি V1, এটা হচ্ছে 2 নম্বর নোড V2, 3 নম্বর নোড V3, 4 নম্বর নোডে V4 ভোল্টেজ ধরেছি। আর এটাকে ধরেছি রেফারেন্স নোড। এই রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0। তারপরে আমরা এখন চলে যাব হচ্ছে পরের স্টেপে। পরের স্টেপ কী ছিল? পরের স্টেপ ছিল হচ্ছে সুপার নোড শর্ট করে একটা সার্কিট অঙ্কন করব এবং কারেন্টের প্রবাহের মান ও দিক আমরা দেব। কারেন্টের প্রবাহের মান ও দিক দিব, তাই করেছি। দেখো এখানে আমরা কারেন্টের প্রবাহের দিক দিয়েছি, নাম দিয়েছি প্রত্যেকটা শাখাতেই। আর এইটাতেও I1 এবং এখানেও I1, কারণ হচ্ছে একটাই শাখা একই কারেন্ট প্রবাহিত হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সুপার নোডগুলোতে তোমার হচ্ছে KCL প্রয়োগ করা। তো প্রথমে সুপার নোড হচ্ছে 1 এবং 2 মিলে একটা সুপার নোড। তাহলে 1 এবং 2-এ আমরা KCL প্রয়োগ করছি। KCL কারেন্টের সূত্র হচ্ছে কি, ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। তাহলে এখানে I3 এবং 10, I3 এবং 10 এই দুইটা হচ্ছে ইনকামিং, আর আউটগোয়িং হচ্ছে 1 এবং 2। আমরা এখানে সেটাই করেছি, 1 এবং 2। তাহলে এটা চলে গেল। এখন এইটাকে আমরা তোমার ভোল্টেজের আকারে লিখব। ভোল্টেজের মানে কারেন্টের মান লিখব। কারেন্ট লিখলাম, আমরা জানি যে শাখার কারেন্ট সেই শাখার বিভব পার্থক্য ভাগ ওই শাখার রেজিস্ট্যান্স, কারণ আমরা ওহমের সূত্রে জানি I = V ভাগ R। তাহলে প্রথমে ছিল I3 এর কারেন্ট কি, V এবং V3 এই দুটোর পার্থক্য। বড় কোনটা ধরবো? কারেন্ট যেখান থেকে যাত্রা শুরু করবে সেই পাশটা বড়, আর যেদিকে যাবে সেটা ছোট। তাহলে এখানে V3 বড় আর V2 ছোট। এই যে V1 V3 ভাগ V2, আর এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 6 দিয়ে ভাগ দিয়েছি। অনুরূপভাবে প্রত্যেকটা লিখেছি। আর এইখানে ছিল I2তে কি ছিল? I2তে আছে হচ্ছে দেখো V1 আর হচ্ছে এই রেফারেন্স। তাহলে বড়কে এদিক V1 থেকে যাত্রা শুরু করেছে কারেন্ট, তাহলে V1 বড়, V1 বিয়োগ 0 ভাগ হচ্ছে এই রেজিস্ট্যান্স 2। এটাই আমরা দিয়েছি, কিন্তু 0টা দেখায়নি। তারপরে সিম্পলিফাই করে যেটা হবে সেটাকে নাম্বার দিলাম 1। তারপরে আমরা নোড পরেরটায় যাব। 3 এবং 4 মিলে একটা নোড। এখানে যদি KCL প্রয়োগ করি তাহলে অনুরূপভাবে আসবে I = I3 যোগ I4 যোগ I5, সেগুলোর মান লিখব। মান লেখার পরে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে আমরা নাম দিলাম সমীকরণ 3। এখন আমরা সুপার নোডগুলোতে KVL প্রয়োগ করব। KVL করলে আমরা নোড 1-এ দিয়েছি নোড 1, এটা যদি নোড 1 লুপ 1, এখানে আমরা যে প্রয়োগ করি KVL লুপ ধরে KVL প্রয়োগ করলেও আসবে। আর শর্টকাট আমি বুদ্ধি শিখিয়েছি বলেছিলাম, সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত যে ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে বড় আর নেগেটিভটা ছোট। এই দুটোর পার্থক্যকে এই ভোল্টেজ সমান লিখলেই হয়ে যাবে। তাই লিখেছি দেখো V1 বিয়োগ V2 = 20। এর সমীকরণ নাম্বার দিলাম 3। অনুরূপভাবে যখন আমরা লুপ 2-এ যাব তখন এখানে ছিল কি V3 আর এখানে ছিল V4। তাহলে V3-র পাশে পজিটিভ, তাহলে V3 বিয়োগ V4 = 3VX। এটা লিখলাম, এটাকে নাম্বার দিলাম হচ্ছে সমীকরণ 4। এখন লুপ 3-এ ফেলব। লুপ 3-এ হচ্ছে কি, এই পাশটা হচ্ছে V1 আর এই পাশটা হচ্ছে V4। তাহলে এই পাশে হচ্ছে এদিক থেকে কারেন্ট গিয়েছে, এদের পজিটিভ,
বড় এই পাশে, তাহলে হচ্ছে V1 বিয়োগ V4 সমান Vx। এখন অনেকে হয়তো বলতে পারো যে এখানে তো সুপার নোড নয়, তো কেন আমরা এখানে ভোল্টেজ প্রয়োগ করলাম, KVL প্রয়োগ করলাম? কারণ হচ্ছে এখানে Vx দেওয়া আছে, এখানেও Vx দেওয়া আছে, এইখান থেকে আমরা Vx এর মানটা পাচ্ছি, Vx এর মান পাচ্ছি V1 বিয়োগ V4। তাছাড়া তো আমরা Vx-কে দূর করতে পারছি না, এই জন্য আমাদের অঙ্কের স্বার্থে এই 5 নম্বর সমীকরণটা নির্ণয় করতে হলো। এখন 5 নম্বর সমীকরণ থেকে আমরা এই Vx এর মান এই 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলে যে সমীকরণ আসবে সেটাকে আমরা দিলাম 6 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা 3 নম্বর সমীকরণ যে পেয়েছিলাম, 3 নম্বর যে সমীকরণটা পেয়েছি, এইটার মান এখান থেকে আমরা V2 এর মান বের করে সেটাকে 1 এবং 2 নম্বর সমীকরণে বসায়া দিয়ে সিম্পলিফাই করলে এই সমীকরণটা পাবো, সেটার নাম দিলাম 7। এবং আর 2 নম্বর সমীকরণে বসাই দিলে সেটার মান পাবো আমরা হচ্ছে সেটা হলো 8। তাহলে 1-এ পেলাম 7 নম্বর সমীকরণ, আর 2-এ বসিয়ে পেলাম হচ্ছে 8 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাদের সমাধান করতে হবে। তাহলে মোট সমীকরণ আসলে, মেইনলি সমীকরণ আসলে হচ্ছে আমাদের 6, 7, 8, এই 3টা সমীকরণকে আমরা সমাধান করব কিসের সাহায্যে? ম্যাট্রিক্সের সাহায্যে। ম্যাট্রিক্সের ক্রামার্স রুল আছে, সেই ক্রামার্স রুলের সাহায্যে আমরা সমীকরণ করব। তাহলে প্রথমে ম্যাট্রিক্সটা সাজাই। ম্যাট্রিক্সটা সাজাইতে গেলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে, প্রথমে আছে কি V1, তারপর আছে V3, তারপর আছে V4। তাহলে এখানে আমরা V1 এর মান বসাবো, এখানে আমরা V3 এর মান বসাবো, এখানে আমরা V4 এর মান বসাবো। যেহেতু 2 নাই, এই জন্য এখানে সিরিয়াল একটু ব্রেক মনে হচ্ছে। এখানে যে চলক থাকবে সেই চলক অনুযায়ী, ক্রম অনুযায়ী বসাবো, এবং 3টা সমীকরণের একই কলামে একই ধরনের চলকের মান বসাইছি। তারপরে গুণন দিব হচ্ছে যে 3টা চলক আছে সেই 3টার পর্যায়ক্রম, ইকুয়াল টু হচ্ছে সমান সমানের পরে যে মানগুলো আছে সেইগুলো আমরা সমীকরণ মান লিখব। এখন এই যে ম্যাট্রিক্স ফর্ম আসলো, এটাকে আমরা এখন সমাধান করব। সমাধান করতে গেলে আমাদের এখানে দেখো একটা প্রথমে যে অংশটা হচ্ছে ডেল, এইটাকে ডেল আকারে আমরা লিখব। প্রথম অংশটা এই যেটা, প্রথম অংশের মানটাকে ডেল ধরে সে নির্ণয়কের সাহায্যে মান বের করলে 18 বের হয়েছে। এবং তারপরে ডেল 1, প্রথম চলকটা হচ্ছে V1, এই V1 এটা হচ্ছে V1 এর মান এবং চলক হচ্ছে V1। এইটাকে এই অবস্থানটাকে আমরা পরিবর্তন করে এই সমান সমানের পরে যেটা আছে সেটাকে বসাই দেব V1 এর জায়গায়। বসাই দিলাম, বসাই দিয়ে যে নির্ণয়কটা হলো সেটাকে আমরা নির্ণয়কের সূত্রের সাহায্যে মান বের করলাম। অনুরূপভাবে ডেল 3 ছিল কোথায়? মাঝখানে সমান সমানের মানটা বসাই দিয়ে নির্ণয় করব। তারপরে লাস্টে আছে V4 এর জায়গায় এটা বসাই দেবো, এই যে V4 এর জায়গায় বসাই দিয়ে নির্ণয় করে নেব, যে মানটা আসবে সেটা হচ্ছে ডেল 4 এর মান। এভাবে আমরা 3টা ডেলের মান পেয়ে গেলাম। এখন ক্রামার্সের সূত্র অনুযায়ী যদি প্রথম চলকের মান হচ্ছে কি V1, তো V1 সমান হচ্ছে আমরা এই যে ডেল 1 ভাগ ডেল, এইটার সাহায্যে নির্ণয় করতে পারবো। দেখো এই যে V1 সমান ডেল 1 ভাগ ডেল, আর V3 হচ্ছে ডেল 3 ভাগ ডেল, আর V4 হচ্ছে ডেল 4 ভাগ ডেল। এটার সাহায্যে আমরা মান পেয়ে গেলাম। তাহলে V1, V3, V4 এর মান পেয়ে গেলাম। তাহলে থাকলো বাকি কে? V2 এর মান কোথায় পাবো আমরা? 3 নম্বর সমীকরণে যদি আমরা V2 এর মানটা বসায় দেই, 3 নম্বর সমীকরণে আমরা যদি V1 এর মানটা বসাই দেই, তাহলে আমরা V2 এর মান পাবো। এই যে বসিয়ে দিয়েছি, এখান থেকে আমরা মান পেলাম। তাহলে আমরা প্রত্যেকটা চলকেরই মান নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের যেটা ডিমান্ড ছিল সেটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ সমাধানটা শেষ হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছো। প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার দেখে আসলে এটা আরেকটু ক্লিয়ার হবে। এটা তোমাদের বুঝাতে পেরেছি। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার চরম সার্থক হবে। তোমরা আমার চ্যানেলটাকে একটু ইনক্রিজ করার জন্য সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবা, এবং মাঝে মধ্যে বেশি বেশি করে ভিউ করলে আমার চরমটা সার্থক হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।